ক্লাসটা রিভিউ করতেছি। আমরা গত যে ক্লাসগুলোতে পড়াশোনা করছি এখানে 4-এর 1 ধারা থেকে আমরা আলোচনা শুরু করছিলাম। 4-এর 1টা মূলত হচ্ছে সংজ্ঞাসমূহ। সংজ্ঞাসমূহ এটা আমরা আ ভালোভাবেই সবাই আয়ত্ত করছি। এখানে 10টা 11টার মতো সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলা সবাই নিজের মতো করে দেখে নেবেন। আমিও পরবর্তীতে আবার আলোচনা করে দেব। 4-এর 1-এর পরে আমরা 10, 11, 12 10 ধারায় হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 হচ্ছে জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট, 12 হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এটা আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছিলাম 42 থেকে 45 ধারা। এটা মূলত আমাদের এই চতুর্থ অধ্যায়ের আলোচনা ছিল। এই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছিল যে পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট এবং গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য এবং তথ্য প্রদান সম্পর্কিত আলোচনা এই 42 থেকে 45। 42-এ যদি তথ্য প্রদান না করে, সাহায্য না করে সেক্ষেত্রে 187 ধারায় পেনাল কোডে শাস্তি। আবার 44-এ যদি সাহায্য না করে সেক্ষেত্রে 176 ধারায় শাস্তি। আর 44-এ যুক্তিসঙ্গত কারণ যদি না থাকে উক্ত ব্যক্তির সেক্ষেত্রে। আর 45-এ আমরা এখানেও ওই অস্বাভাবিক মৃত্যু এবং অপমৃত্যুর যে বিষয়টা 45-এ 1-এর ঘোড়ার গবিদিতে, এটা যদি কতিপয় ব্যক্তি বলতে ওই গ্রামের মাতব্বর টাইপের মেম্বার, চেয়ারম্যান, গ্রাম প্রধান, হিসাব নবিশ কতিপয় ব্যক্তিগণ যদি এই তথ্য সরবরাহ না করে না দেয় সেক্ষেত্রে তাদের 176 ধারায় পেনাল কোডের শাস্তির বিধান আছে। এই আলোচনাগুলো মূলত আমরা করেছিলাম। এর পরবর্তীতে আমরা 46-এর 1 থেকে 3 পর্যন্ত এর আলোচনা করেছি। এই 46-এর 1 থেকে 3 পর্যন্ত আলোচনা ছিল আমাদের 46-এর যে 1 ধারা। এখানে আমাদের আমরা যেই কিওয়ার্ডস, আমাদের আইন শিখার মূল কৌশল হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডসগুলো মনে রাখা। 46-এর 1-এর কিওয়ার্ড ছিল কথা বা কার্য। অর্থাৎ কোনো আসামিকে যদি কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার করা সম্ভব না হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার সম্ভব না হলে অবশ্যই তার দেহ স্পর্শ করে গ্রেফতার করতে হবে। 46-এর 1 ধারা। 46-এর 2-এ পড়েছিলাম অপরাধী যদি বল প্রয়োগ করে সেক্ষেত্রে উক্ত অপরাধীকে কৌশল অবলম্বন করে গ্রেফতার করতে হবে। 46-এর 2। আর 46-এর 3-এ পড়েছিলাম আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় প্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত আসামিকে গ্রেফতারকালে মৃত্যু ঘটানো যাবে। আর যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় আসামি না হয়ে থাকে তাহলে মৃত্যু ঘটানো যাবে না। সেটা আবার মৃত্যু ঘটানো যাবে কখন? যখন আসামি পলায়নের চেষ্টা করে বা বাধা দেয় সেই ক্ষেত্রে। এই বিষয়টা আবার আমাদের 153-র ঘোড়ার ঘ বিধিতে বলা ছিল। তো মোটামুটি আমরা এই 46-এর ধারার পরবর্তীতে আমাদের যে সংশোধন অধ্যাদেশ ছিল সেই সংশোধন অধ্যাদেশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই সংশোধন অধ্যাদেশের মধ্যে আমরা 46-এর ক, এই 46-এর কর মধ্যে আমাদের এই ক থেকে চ পর্যন্ত মোট 6টা, ক থেকে চ পর্যন্ত আমাদের মোট 6টা কথা আমাদের ছিল। সেই 6টা কথা আমরা কৌশলের মাধ্যমে শিখেছিলাম। সেই কৌশলটা এখন আমি বলতেছি না। কেন বলতেছি না সেটা আপনাদের গত ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এই কৌশলগুলা মূলত আমাদের আইন শিখার খুব কার্যকরী ভূমিকা পালন করে। আপনি যখন সাঁতার কাটতে শিখতে যখন চেয়েছিলেন তখন আপনাকে একটা সাপোর্ট দেওয়া হয়েছিল। এই আইন শেখার ক্ষেত্রে আমি এই কৌশলগুলাকে মনে করি সাপোর্ট। আপনার যখন শিখা হয়ে যায় তখন আর ওই সাঁতারের যে টায়ারটাও এটা আর কাজে লাগে না। এরকম এই জিনিসটা যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন এই ট্রিক্সটা বা এই কৌশলটা আপনার কাজে লাগবে না, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো গত ক্লাসে আপনাদের কৌশল দিয়ে পড়েছি, আজকে মনে করেন আপনাদের কৌশল লাগবে না। কেন লাগবে না আপনারা সেটা দেখেন, নিজেরাই পারবেন।
46-এর ক এর প্রথম কতে হচ্ছে আমাদের পরিচয়পত্র বহন বা ধারণ করতে হবে। হ্যাঁ, আমাদের 46-এর ক এর প্রথম যে কথাটা গ্রেপ্তারের মানে পুরা 46-এর ক এই পুরার মূল বিষয়বস্তুটা ছিল গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকারীর কর্তব্য সম্পর্কে আলোচনা। তো প্রথম বলা হয়েছিল যে যেই পুলিশ অফিসার গ্রেফতার করবেন উক্ত পুলিশ অফিসারের অবশ্যই পরিচয়পত্র বহন বা ধারণ করতে হবে যেখানে তার স্পষ্টাক্ষরে নাম থাকবে, নাম উল্লেখ থাকবে। তাহলে 46-এর ক এর একে এটা প্রথম ছিল। আবার এই পরিচয়পত্র নিয়ে আরেকটা কথা ছিল, আপনি যখন ওই আসামিদের গ্রেফতার করবেন উক্ত ঘটনাস্থলের অন্যান্য ব্যক্তিবর্গ যদি আপনার পরিচয় নিশ্চিত হতে চায় সেই ক্ষেত্রে আপনি পরিচয়পত্র বা আইডি কার্ডটা ওনাদের দেখাতে হবে বা প্রদর্শন করতে হবে। 46-এর ক এর খ ধারায় আমরা এটা শিখেছিলাম। পরবর্তীতে আমরা এই স্মারকপত্র নিয়ে 46-এর ক খ গেল, গতে হচ্ছে স্মারকপত্র নিয়ে আলোচনা, মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। এই মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে আমাদের শেখানো হয়েছে আপনি যখন কোনো আসামিকে গ্রেফতার করবেন অবশ্যই ওই আসামিকে যেই স্থান থেকে গ্রেফতার করছেন, যেই সময়ে গ্রেফতার করছেন, যেই কারণে গ্রেফতার করছেন, এই সকল বিষয়বস্তু আপনার এই মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট বা গ্রেফতারের স্মারকপত্রের মধ্যে অবশ্যই দায়িত্বশীল পুলিশ অফিসার হিসাবে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা হচ্ছে মূলত মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। এবং এই মেমোরেন্ডাম অফ অ্যারেস্টের যে বিষয়টা, এই বিষয়টা একজন সাক্ষীর উপস্থিতিতে অবশ্যই তার নিকটতম ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকটতম যে আত্মীয় স্বজন আছে তাদের যে কোনো একজন ব্যক্তির সাক্ষী নিতে হবে। যদি সেটা সম্ভব না হয়, যদি ধরেন বাহিরে গ্রেফতার হয়, সেক্ষেত্রে উক্ত ঘটনাস্থলের যে সম্মানিত ব্যক্তি আছেন উনার স্বাক্ষর নিতে হবে। এবং পরবর্তীতে উক্ত আসামির ফিঙ্গারপ্রিন্ট বা স্বাক্ষর নিতে হবে যদি উনি অস্বীকার না করেন। এটা হচ্ছিল আমাদের মানে স্মারকপত্র নিয়ে গ্রেপ্তারের স্মারকপত্র নিয়ে আলোচনা 46-এর ক এর গ, 3 নম্বর কথা। আর 4 নম্বরে আমরা পড়েছিলাম বাসার বাইরে যদি গ্রেফতার করা হয় সেক্ষেত্রে আপনি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে উক্ত গ্রেফতারকৃত আসামির যাবতীয় যত প্রকার তথ্য আছে সেইগুলা আপনি 12 ঘন্টার মধ্যে অবশ্যই তার নিকটতম আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব বা ওই গ্রেফতারকৃত ব্যক্তির মনোনীত একজন সদস্যর কাছে সেটা আপনি পৌঁছে দিবেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে, আপনি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে অবশ্যই আপনার ওই তার যেই চিকিৎসা, প্রাথমিক যে চিকিৎসা মেডিকেল অফিসারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করাইতে হবে, অথবা একজন প্র্যাকটিশনার থাকলে সেই প্র্যাকটিশনারের মাধ্যমে তার চিকিৎসা করাতে হবে এবং উক্ত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসার একটা সনদপত্র নিতে হবে। আসলে তার মানে অসুস্থতার কারণ বা কি বিষয় এই বিষয়ে একটা সনদপত্র নিতে হবে এবং এই সনদপত্রের এক কপি উক্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিকেও এক কপি দিতে পারেন বা তার মনোনীত একজন ব্যক্তিকেও দিতে পারেন। তাহলে আঘাতের চিহ্ন হচ্ছে 4-এর কয়ের এটা হচ্ছে উ, আর সবার শেষেরটা হচ্ছে চ, আইতে হচ্ছে কি আইনজীবী। অর্থাৎ আপনি আসামিকে গ্রেফতার করার 12 ঘন্টার মধ্যে অবশ্যই একজন তার গ্রেফতারকৃত ব্যক্তির পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার এবং তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। এটা আমরা বলেছিলাম আমাদের বাংলাদেশের সংবিধান 32 অনুচ্ছেদ ওই বিষয়টা বলা আছে। তো এই ছিল আমাদের ওই 46-এর ক ধারার মূল বিষয়বস্তু। পরবর্তীতে 46-এর খতে আমরা পড়েছিলাম হচ্ছে ওই অফিসার মানে রেজিস্টার কি বলে আপনার অফিসিয়াল রেজিস্টার এবং জিডিতে গ্রেফতার সম্পর্কিত তথ্য আপনার লিপিবদ্ধ করতে হবে এবং তথ্য প্রদান করতে হবে। এই সম্পর্কিত আলোচনা হচ্ছে 4-এর খ ধারায়। এখন এই 4-এর খর মধ্যে আবার 3টা কথা আছে। 4-এর 46-এর খর মধ্যে 3টা কথা, 46-এর খর মধ্যে হচ্ছে 3টা কথা, আর 46-এর কর মধ্যে টোটাল 6টা কথা আমরা পাইছিলাম। এই 6টা আলোচনা শেষ। 46-এর খয়ের এখন 3টা কথা আমরা আলোচনা করব। তাহলে আসামিকে গ্রেফতার যে আপনি করলেন, এই আপনি করছেন ওই যে ব্যক্তি অভিযোগ করছে অভিযোগকারী, তারপর আপনি গ্রেফতারকারী অফিসার এবং ওই যেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসছেন ওই আত্মীয় স্বজনের নাম ঠিকানা এই সকল কিছু
ওই থানার যে রক্ষিত রেজিস্টার আছে সেই রেজিস্টারে কি লিপিবদ্ধ করতে হবে। ওইটা হচ্ছে ৪৬-এর ক্ষয়ের এক ধারা, মানে প্রথম একটা কথা। পরবর্তীতে হচ্ছে রিপোর্ট, স্মারকলিপি। এইখানেও একটা স্মারকলিপির কথা আছে। আপনি আপনার এখতিয়ারের দিন থানায় যদি ওই গ্রেফতার করেন, ওই গ্রেফতারের বিষয়টা জিডিতে নোট করতে হবে। এবং আপনার থানার বাহিরে যদি করেন, সেক্ষেত্রে ওই থানার এলাকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, ওই গ্রেফতারের স্মারকলিপির অনুলিপিটা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দিবেন। সেক্ষেত্রে ওনারাও এটা জিডিতে অন্তর্ভুক্ত করে রাখবেন। এটা হচ্ছে আমাদের ওই ৪৬-এর ক্ষয়ের ২ এর কথা। আর ৪৬-এর ক্ষয়ের ৩ এর কথা হচ্ছে, আপনি এই গ্রেফতার সম্পর্কিত যাবতীয় যত প্রকার তথ্য আছে, ওই গ্রেফতারকৃত ব্যক্তির মনোনীত ব্যক্তি, আত্মীয়স্বজন বা যে কেউ তারা যদি এই গ্রেফতার সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য দাবি করে, তাহলে অবশ্যই আপনি পুলিশ অফিসার হিসেবে আপনার জানাইতে আপনি বাধ্য থাকবেন। ৪৬-এর ক্ষয়ের ৩ নাম্বার কথাটা। তাহলে ৪৬-এর খ আমরা আবার রিভিশন দিলাম। তারপরে ৪৬-এর গ, শুধু গ, গর মধ্যে শুধু একটা কথা। ওইখানে কি কথা বলা হয়েছে? আপনার এই যে আপনার জেলা পর্যায়ে এবং মেট্রোপলিটন পর্যায়ে, থানা পর্যায়ে এবং সদর দপ্তরগুলা, এইগুলাতে একজন করে সর্বনিম্ন এএসআই পদমর্যাদার একজন পুলিশ অফিসার নিয়োগ করতে হবে। উনার কাজ হচ্ছে কোনো আসামি গ্রেপ্তার করে নিয়ে আসলে সেই আসামির নাম ঠিকানা লেখা এবং কোথা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, কি কারণে গ্রেপ্তার করে নিয়ে আসছে, কখন গ্রেপ্তার করে নিয়ে আসছে, এই সকল তথ্য লিপিবদ্ধ করা। আবার উল্লেখযোগ্যভাবে এখানে আরেকটা কথা বলা হয়েছে, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই থানার যে ডিজিটাল ডিসপ্লে আছে, ওই ডিজিটাল ডিসপ্লেতেও আপনার কি করতে হবে, ওই গ্রেপ্তারকারীর গ্রেপ্তার সম্পর্কিত সকল তথ্যাদি ডিজিটাল আকারে প্রকাশ করতে হবে। এটা ছিল আমাদের ওই ৪৬-এর ঘ ধারার বক্তব্য। আর ৪৬-এর গহ, ঘোড়ার গহর মধ্যে বলা হয়েছে হেফাজতকারী যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, গ্রেপ্তারকৃতের চিকিৎসা এবং নিরাপত্তার নিশ্চিত করা, এটা আপনার দায়িত্ব। আপনি ওই হেফাজতকারী হিসাবে ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা আপনার কর্তব্য বলে বিবেচিত হবে। এটা এখানে বলা হয়েছে ৪৬-এর ঘ, ঘোড়ার ঘ দ্বারায়। এটা আলাদাভাবে কোনো কথা নাই। এখন আমরা ওই ৪৬-এর উ ধারায় গিয়ে আমাদের আলোচনা থেমে গেছিল, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছিল। তো ওই ৪৬-এর উ ধারাটা আজকে আলোচনা করতেছি। উ এর মধ্যে ৩টা কথা বলা আছে। আর আমাদের ৪৬-এর কর মধ্যে ৬টা, ৪৬-এর খর মধ্যে ৩টা। তদ্রূপ এই ৪৬-এর যেই উ ধারা, এই উ ধারার মধ্যে আমাদের ৩টা কথা বলা আছে। এখানে কি ৩টা কথা বলা আছে? এখানে বলা আছে, মূল মূল কথাটা আগে জানেন। মানে গ্রেফতারকৃত যে ব্যক্তি আছে, এই ব্যক্তির চিকিৎসা কর্মকর্তা কর্তৃক নিশ্চিত করা। এইটা হচ্ছে মূল থিমটা। আপনি যাকে গ্রেফতার করছেন তার চিকিৎসা সম্পর্কিত আলোচনা আমরা এর আগেও কিন্তু হিন্টস পেয়েছি। কিন্তু এখানে বলা হয়েছে যদি তার ওখানে পেয়েছিলাম আমরা আঘাতের চিহ্ন শুধু। কিন্তু এখানে বলা হয়েছে যদি সে অসুস্থ হয়ে যায়, আবার আঘাতের চিহ্ন যদি থাকে, সেক্ষেত্রে একজন নিকটতম একটা সরকারি হাসপাতালে তার মেডিকেল অফিসার দ্বারা চিকিৎসা করাইতে হবে এবং পরীক্ষা করাইতে হবে। আর হচ্ছে ওই যদি মহিলা হয়, সেক্ষেত্রে যদি মহিলা হয় সেক্ষেত্রে অবশ্যই একজন মহিলা চিকিৎসক দ্বারা বা ওই অ্যাটেন্ডেন্টের মাধ্যমে, মহিলা অ্যাটেন্ডেন্টের মাধ্যমে উক্ত মহিলার চিকিৎসা নিশ্চিত করতে হবে। এটা ছিল আমাদের মানে ৪৬-এর উঁর প্রথম কথা। আর ২ নম্বর কথাটা হচ্ছে, এই যে চিকিৎসকগণ যে তাদের পরীক্ষা করলেন বিভিন্ন ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির যে বিভিন্ন চিকিৎসা আর পরীক্ষা করলেন অসুস্থতার, তার কি প্রকৃতপক্ষে সমস্যা হয়েছে, এই সকল বিষয়ের রিপোর্ট প্রদান করবেন। কাকে রিপোর্ট প্রদান করবেন? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা গ্রেপ্তারকৃত ব্যক্তির মনোনীত ব্যক্তি, আর হচ্ছে ওই যে দায়িত্বকারী পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসারকেও একটা কপি দিতে হবে। এবং সেটা কিন্তু পুলিশ অফিসার সংরক্ষণ করবে সেই সার্টিফিকেটটা। এটা হচ্ছে ২ নাম্বার কথা ৪৬-এর উঁর ১, ২। আর ৩ নাম্বার কথা করে ৪৬-এর উঁর ৩ ধারাতে আপনাদের এখানে বলা হয়েছে যে আসামি এমন অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে আসামিকে এই ম্যাজিস্ট্রেটের নিকট যখন হাজির করা হয়, হাজির করা হইলে ম্যাজিস্ট্রেট তাকে এই শর্তে জামিন দিতে পারে বা এই শর্তে তাকে আপাতত এই মুহূর্তে ছেড়ে দিতে পারে যে সে
ভিডিও লিংকের মাধ্যমে প্রয়োজন হলে সে তার হাজিরা দিবে। এই বিষয়টা এখানে মূলত ফোকাস করছে। তাহলে ভিডিও লিংকের বিষয়টা মনে রাখলেই আমাদের ৪৬ এর ওর যে ৩ ধারা এটা সবার ক্লিয়ার থাকবে। তাহলে আশা করি ৪৬ এর ওর যে ৩টা কথা, প্রথম কথাটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বিষয় পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার রিপোর্ট প্রদানের ক্ষেত্রে রিপোর্ট প্রদান করবে। আর তৃতীয় কথা হচ্ছে এই ভিডিও লিংকের বিষয়টা। আসামিকে যখন হাজির করা হবে ম্যাজিস্ট্রেটের নিকট, তখন এই ভিডিও লিংকের মাধ্যমে যে আসলে তার সাক্ষ্য গ্রহণ করা যাবে এই সংক্রান্ত বিষয়ে ৪৬ এর ৩ ধারায় বলা হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়াশোনাটা কিন্তু ফার্স্ট মোটামুটি আগাচ্ছে। আমরা এখন সামনের দিকে অগ্রসর হব। আমাদের এখনকার আলোচনা হচ্ছে নতুন আলোচনা। তাহলে আমাদের এই যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশের যে আলোচনাগুলা করলাম, এখানে আমাদের সবার রিভিশন হয়ে গেল এবং ক্লিয়ার ভাবে রিভিশন হইল। এখন আমাদের আজকের আলোচনা হবে ৪৭ ধারা থেকে ৪৬ এর সবশেষ ৪৭ থেকে ৫৩ ধারা পর্যন্ত আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। যদি ৫৩ ধারা পর্যন্ত আলোচনা শেষ করতে পারি, সংশোধনী অধ্যাদেশের ৫৪টাও আমরা ক্লিয়ার ভাবে বুঝাই দেব। আচ্ছা, আসেন ৪৭ ধারাটা আমরা আলোচনা করি একটু সুন্দর সংক্ষেপে। ৪৭, ৪৮, ৪৯। ৪৭ ধারা হচ্ছে অনুমতি। আগে কিওয়ার্ডটা মাথায় নেন, পরে আমি আলোচনা সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। ৪৭ হচ্ছে অনুমতি, অনুমতি নিতে হবে। আর ৪৮ হচ্ছে অনুমতি না পেলে। আর এটা হচ্ছে ভেঙে। আচ্ছা, তাহলে ৪৭ এর যে প্রথম কথাটা, এটা হচ্ছে অনুমতি। অর্থাৎ আপনি যাকে গ্রেফতার করবেন, উক্ত ব্যক্তি যদি কোনো আবদ্ধ স্থানে চলে যায়, সেক্ষেত্রে ওই আবদ্ধ স্থানের যে মালিক আছে, মালিকের অনুমতি নিয়ে আপনি বিনা পরোয়ানায় উক্ত স্থান সার্চ করে তাকে গ্রেফতার করতে পারবেন। এটা হচ্ছে ৪৭ এর মূল কথা। তাহলে মালিকের অনুমতি নিয়ে সেটা করতে হবে। যদি আপনার অনুমতি না দেওয়া হয়, সেক্ষেত্রে অনুমতি না পেলে মালিকের দরজা জানালা ভেঙে ওই আসামিকে খুঁজে গ্রেফতার কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো। এটা ৪৮ এ আমাদের এই রাইটস দেওয়া হয়েছে। হুম। আবার ৪৯ বলছে আপনি যে ঘরের ভিতর প্রবেশ করলেন আবদ্ধ স্থানে, ওই আবদ্ধ স্থানে আপনি আটকা পড়ে গেছেন, সেক্ষেত্রে ওই বেরোনো প্রয়োজন, ওই বেরোনোর সময়ও আপনি দরজা জানালা ভেঙে আপনি বের হইতে পারবেন। তাহলে ৪৭ হচ্ছে অনুমতি পেলে আপনি কি করবেন, আর অনুমতি না পেলে কি করবেন, আর ভিতরে আটকা পড়লে আপনি কি করবেন। এই ৩টা কথা, অনুমতি পেলে, অনুমতি না পেলে, আবার ভিতরে আটকা পড়লে আপনি কি করবেন। আশা করি এই ৪৭, ৪৮, ৪৯ এর আর বোঝানোর মতো কিছু নাই। তবে একটা জিনিস আছে বোঝানোর, এই যে ৪৭ এর বিষয়টা, এটা আমাদের আবার ১০২ এর ১ ধারাতে বলা আছে। আবার অনুমতি না পেলে এটা বলা আছে ১০২ এর ২ ধারাতে। তাহলে এই দুইটা ওইটা দিয়া ৪৭, ৪৮ দিয়ে শিখা হয়ে গেল। আশা করি আমাদের এই ৪৭, ৪৮, ৪৯ এর বিষয় আপনারা বুঝতে পারছেন। আর ৫০টা এখানে লিখে ফেলি। ৫০ হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই শক্তি বা নিয়ন্ত্রণ সাপেক্ষে আপনার কার্যক্রম পরিচালনা করতে হবে। গ্রেফতারের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনার শক্তি প্রয়োগ করতে হবে। অতিরিক্ত শক্তি বা বল প্রয়োগ করা যাবে না। এটা হচ্ছে বল প্রয়োগ বা বল প্রয়োগের সীমা আর কি, সীমারেখা। আমরা সংক্ষেপে এটা মনে রাখার জন্য এরকম ইয়ে করি, কিন্তু মূল যেই কথাটা, মূল কথাটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। ৫০ হচ্ছে কি, অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। আমাদের আইনে যতটুকু বল প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে তার অতিরিক্ত বল প্রয়োগ করে গ্রেফতারি কার্যক্রম পরিচালনা করা যাবে না। আর ৫০ এর ক্ষেত্রে সিআরপিসি ৫০ এর ক্ষেত্রে আমাদের পুলিশ রেগুলেশন কত আসে, ৩৩০ বিধি আসে। ওই ৫০ ধারার সাথে ৩৩০ বিধি দিবেন। আচ্ছা, এখন দেখেন ৪৭,
48, 49, 50 আমাদের নরমালি ৩টা ধারা কিন্তু পড়া হয়ে গেল। এখন এই ৩টা ধারা থেকে প্রশ্নটা কিভাবে আসে? এই ৩টা ধারা থেকে মানে ৪৭, ৪৮, ৪৯ এই ৩টা ধারা থেকে প্রশ্ন নরমালি আসে। সেটা কিভাবে? ধরেন একজন লোক, করিম নামক একজন আ লোককে আপনি ধাওয়া করছেন। উক্ত লোক একটা বেসরকারি প্রতিষ্ঠানের ভিতর যেয়ে প্রবেশ করছে। এই ক্ষেত্রে আপনি ওই করিম নামক লোককে কিভাবে গ্রেফতার করবেন? প্রশ্নটা এইভাবে আপনাকে ছুড়ে দিবে। তাহলে আপনার ওইভাবেই সাজাইতে হবে ১৮৯৮ সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের ৫ম অধ্যায়ের, হ্যাঁ? এই ৪৭ থেকে আপনার ৪৯ ধারা পর্যালোচনায় দেখা যায় যে ১ম লেখলেন পর্যালোচনায় উক্ত ওই করিম নামক ব্যক্তিকে গ্রেফতার করবেন। এটা আপনি লিখে নিচে লেখলেন যে ৪৭ ধারা মোতাবেক আমি ওই আবদ্ধ স্থানে বেসরকারি প্রতিষ্ঠানের যে মালিক আছে, মালিকের অনুমতি চাইবো। অনুমতি দিলে আমি ওই ভি এ ওই প্রতিষ্ঠানের ভিতর গিয়ে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করব। আর অনুমতি না পেলে সেক্ষেত্রে ওই দরজা-জানালা ভেঙে আমি ভিতরে প্রবেশ করে গ্রেফতার কার্যক্রম পরিচালনা করব। পরবর্তীতে আপনার যদি আমি ভিতরে গিয়ে আটকা পড়ে যাই, তাহলে সেই দরজা-জানালা ভেঙেও আমি ৪৯ ধারার ক্ষমতা বলে বের হয়ে আসব। এই প্রক্রিয়া অবলম্বন করে আমি আমার গ্রেফতারি কার্যক্রম পরিচালনা করব। তাহলে এখানে ৪৭, ৪৮, ৪৯ এর এই ৩টা বিষয় আমরা টানতে পারি। হুম? আবার এটার সাথে আপনার যদি ওই গ্রেফতারি কার্যক্রম পরিচালনা করতে জনসাধারণের সাহায্য প্রয়োজন হয়, আমরা যে ৪২ ধারা আগে পড়ছি, এই ৪২ এর ক ধারাটাও আপনি টানতে পারেন। হ্যাঁ? আপনার এই হচ্ছে মানে এখান থেকে প্রশ্ন আসলে এইভাবে একটু ঘুরাইয়া এইভাবে প্রশ্নগুলা সেট আপ হয়। তাহলে আমরা ৪৭, ৪৮, ৪৯, ৫০ এই পর্যন্ত আলোচনা করছি। এখন ৫১ ধারা আসেন। ৫১ ধারা হচ্ছে আমাদের সংশোধনী অধ্যাদেশ। এখানে বলা হইছে কোনো মহিলাকে যদি আপনি মহিলা না, আ পরোয়ানা সহ বা পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করতে যান বা গ্রেফতার করার পরে আপনার কার্যক্রম সম্পর্কে হচ্ছে এই ৫১ ধারায় বলা হইছে। এখানে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করার পর যদি দেখেন তার জামিনের ব্যবস্থা আছে কিনা বা জামিনদার আছে কিনা, এই ধরনের কোনো কিছু না থাকলে উক্ত ব্যক্তিকে তার পরিধেয় বস্ত্র ব্যতীত অন্য যা কিছু পাওয়া যাবে তার দেহ তল্লাশি করে তার একটা তালিকা প্রস্তুত করে একটা তালিকার কপি উক্ত ব্যক্তিকে দিতে হবে। এটা এখানে মুখ্যভাবে বলা হয়েছে। আর যদি মহিলা হয়ে থাকে তাহলে এই আইনের যে ৫২ ধারা, এই ৫২ ধারা অনুসরণ করে এই কার্যক্রমটা পরিচালনা করতে হবে। অর্থাৎ ৫১ ধারায় আমাদের ওই ৫২ ধারার বিষয়টা, আর পুলিশ রেগুলেশন এখানে আমরা তো ৩২২, ৩২৮ এর গ বিধি আমরা দেই। ৫২ ধারা অনুসরণ বলতে মহিলাদের সাথে যেই জিনিসগুলা থাকে, কি থাকে? ওই শঙ্খ, চুড়ি, আয়না যাবতীয় যা কিছু থাকে ওগুলা তো আমাদের এখানে এই ৩২৮ এর গ বিধি আমাদের সাপোর্ট করে। তো এই বিষয়টা আমরা ফোকাস করব। তাহলে এই ৫১ ধারার মধ্যে এই হালকা চেঞ্জটা আমাদের আনা হইছে। তবে আরেকটা বিষয় বলা হইছে, যদি উক্ত ব্যক্তির কোনো জিনিস বা বস্তু পাওয়া যায় সেক্ষেত্রে একটা জব্দ তালিকা বা একটা লিস্ট তৈরি করার কথাও এখানে বলা হয়েছে, এবং ওই লিস্টটা তার যে মনোনীত ব্যক্তি সেই ব্যক্তিকে বা উক্ত ব্যক্তিকে বা তার আত্মীয়-স্বজন তাদেরকেও এটা দিতে হবে। তো এই ছিল ৫১ ধারার আলোচনা। ৫২ ধারা তো ৫১ ধারার মধ্যেই চলে আসছে। ৫২ ধারার আলোচনা করার কিছু নাই আলাদাভাবে। তাহলে ৫৩ ধারাটা, ৫২ শেষ ৫৩। ৫৩ ধারা হচ্ছে আপত্তিকর অস্ত্র-শস্ত্র। মানে আপনি কোনো ব্যক্তিকে তল্লাশিকালে যদি কোনো আপত্তিকর অস্ত্র-শস্ত্র পান, সেক্ষেত্রে আপনার যেই তালিকা প্রস্তুত করার কথা বলা হইছে গ্রেফতারি কার্যক্রম পরিচালনা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে, সেই কথাই বলা হয়েছে এই ৫৩ ধারায়। তাহলে আমাদের এই ৪৬ থেকে নরমালি ৫৩ পর্যন্ত গ্রেফতার সম্পর্কিত যত আলোচনা, এই সকল আলোচনা পঞ্চম অধ্যায়ের আলোচনা। এই পঞ্চম অধ্যায়ের আলোচনা আমাদের সমাপ্তি ঘটলো। বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা প্রয়োজন। আর ১ মিনিট সময় লাগবে। সেটা হচ্ছে আমরা তো গত বেইসে যে ক্লাস করছি, এখানে সবাই যারা পুরাতন আছেন স্টুডেন্ট সবাই রাকিবকে চিনেন।
হুম 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 আপনার সাথে বিষয়টা শেয়ার করছি, ওইটাই একটা বাস্তব অভিজ্ঞতা আর কি। হুম তো রাকিব কিন্তু অনেস্টলি সে ভালো স্টুডেন্ট ছিল হুম এবং তার প্রিপারেশনও ভালো ছিল, সে ভালো জানে, এটা হুম সবাই জানতেন বা আপনিও জানতেন। হুম তো লাস্টে দেখা গেছে যে সে এএসআই নিরস্ত্র দেওয়ারও প্রস্তুতি নিছে, তার মানে সে অবশ্যই ভালো স্টুডেন্ট। হুম তো যখন দেখা গেছে স্যার সে এই নিরস্ত্র পরীক্ষা দিতে গিয়ে লাস্টে আপনার কাছে একটা ঘটনা শেয়ার করছিলাম যে সে মানে পড়ছে ভালো কিন্তু লেখে নাই, কখনো লেখার প্র্যাকটিসটা করে নাই, যার কারণে সে কি করছে, নিরস্ত্র পরীক্ষার প্রথম পরীক্ষাতেই সে মানে নিজেরে হারাই ফেলছে, যে সে পারে নাই। সে এমন অবস্থা হয়েছে যে সে কিছুই লিখতে পারে নাই, মোটামুটি আধা ঘন্টার মতো চলে গেছে, সে খাতায় টাচই করতে পারে নাই। এরকম একটা জিনিস আমার সাথে শেয়ার করছিল। তো এর মানে এটাই দাঁড়াইছে যে এটা বাস্তব অভিজ্ঞতা আমাদের ক্লাসের স্টুডেন্ট থেকে, যে যদি আমাদের লেখার প্র্যাকটিস না থাকে, পরীক্ষার প্র্যাকটিস না থাকে, আমরা যতই পড়ি আমাদের কোনো লাভ হবে না। আমরা অনেকেই অনেক কিছু জানি, জানার বিষয় একটা, আর লেখার বিষয় হচ্ছে ভিন্ন, পরীক্ষার ক্ষেত্রটা ভিন্ন। তো এই জন্য আমরা যদি নিয়মিত সবাই স্যার শুক্রবারে পরীক্ষা দেই, আমাদের জন্য বেস্ট হবে। আর আমাদের এইবার কিন্তু পর্যাপ্ত সময় আছে, আমরা যদি সময়গুলো কাজে লাগাই মানে রুটিন ওয়াইজ, তাহলে আমাদের বেস্ট হবে স্যার। সবাই আশা করি আপনার এই ভাইয়ের কথাটা বুঝতে পারছেন। এটা আমাদের ক্লাসের স্টুডেন্টেরই একজনের বাস্তব অভিজ্ঞতা উনি শেয়ার করলো। অর্থাৎ এটা আপনাদের ক্ষেত্রেও ঘটবে, নিশ্চিত ধরে রাখেন ঘটবে। যদি আপনি পরীক্ষায় অংশগ্রহণ না করেন, যে পরীক্ষাগুলো নেওয়া হয়, যে ক্লাসগুলো করা হয়, প্রতিনিয়ত ক্লাস করবেন এবং পরীক্ষা দিবেন, যা পারেন দিবেন, তাহলে আপনার জড়তা দূর হবে। পরীক্ষার হলে যে মাথা হ্যাং হয়ে যাবে না, যে আধা ঘন্টা কি লিখবো এটা ভাবতে ভাবতে আধা ঘন্টা চলে যাবে, এরকম হবে না। এই জন্য পরীক্ষা দিবেন। জিয়া ভাই কিন্তু প্রত্যেকটা পরীক্ষা অদ্যবধি আমি আমি ওনার প্রশংসা সামনাসামনি করতেছি, এই পর্যন্ত কোনো পরীক্ষায় মিস করে নাই, সবগুলা পরীক্ষা উনি দিছে এবং আমার খাতা সাবমিট করছে। তাই উনি এই পরীক্ষার মাধ্যমে নিজেরে অনেক সংশোধন করতে পারছেন, অনেক আপডেট করতে পারছেন। আপনি পরীক্ষা দিলে আপনার নিজের সাথে একটা কানেকশন তৈরি হবে, নিজের ভিতরের সত্তার সাথে। সেই জন্য আপনার পরীক্ষার স্মার্ট একটা প্রস্তুতি হবে। আর জিয়া ভাই একটা কথা বলছে, আমি এটা নোট ডাউন করছি, আগস্ট মাস পর্যন্ত আমরা পড়াশোনার সময় পাবো। এটা একবারে কিন্তু আহ, একবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা একবারে সঠিক, প্রত্যক্ষভাবে আবার পরোক্ষভাবে এটা সঠিকও না। আগস্ট মাস পর্যন্ত নর্মালি আমরা সময় ধরলে ভুল হবে। আমাদের সময় ধরতে হবে এপ্রিল বা মে পর্যন্ত। এপ্রিল বা মে। কারণ এপ্রিল বা মের দিকেই সার্কুলার গুলো হয়ে যায়, বিজ্ঞপ্তি হয়ে যায়। মে বা জুন সর্বোচ্চ, আমরা মে বা জুন ধরতে পারি। মে বা জুন, মে জুন। পরের যে 2 মাস থাকে, 1.5 মাস থাকে, ওইটা তো আপনার নতুন করে পড়ার কিছু থাকে না। ওই 2 মাস শুধু আমাদের ওই পড়াশোনাগুলো খালি রিভিশন, খালি রিভিশন, খালি রিভিশন। রিভিশনের বাইরে কিচ্ছু না ওই সময়, খালি পরীক্ষা, খালি রিভিশন। মে আর জুন, এটা আমার গত বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছ থেকে এটা উপলব্ধি হয়েছে। এবং এই সময়ের মধ্যে দেখেন, আমি যদি এই জুন মাস পর্যন্ত ধরি, এটা হচ্ছে নভেম্বর মাস তো শেষ ধরেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ 6 মাস। এই 6 মাসে হচ্ছে 180 দিন। তার মানে আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য 180 দিন আছে। এই 180 দিনের মধ্যে আবার আপনার 26টা শুক্র শনিবার চলে যাবে, এই 26টা ক্লাস আমি ধরেন করবো না, -26। 6 আছে 10 হইব 4 হলে, হাতে আছে 1, 3 আছে 8 হইব 5 হইলে 154 দিন। এই 154 দিনের মধ্যে আমারও ব্যক্তিগত ধরেন যাই ঝামেলা আরো 14 দিন থাকতে পারে, আরো 14 মাইনাস দিলাম কথার কথা, তাহলে হইলো 140 দিন। এই 140টা ক্লাস কিন্তু আপনারা সর্বোচ্চ পাবেন, 140টা ক্লাস। এই 140টা ক্লাসের মধ্যে আপনি 140টা ক্লাস সবাই পার্টিসিপেট করতে পারবেন না। যারা কমিটেড হবেন একমাত্র তাদের দ্বারাই সম্ভব। যে আপনি ছুটিতে যাচ্ছেন, আপনি বাসে আছেন, কানে হেডফোনটা লাগাই শুনতে শুনতে যাচ্ছেন, আপনি অনেক পেইনে আছেন, মাথা ব্যথা করতেছে, খারাপ লাগতেছে, আপনার সাংসারিক টেনশন, এইটা সেটা যাই ঝামেলা আছে, ভাবিরে বইলা রাখেন যে আমার এই 9টা থেকে 10টা পর্যন্ত এই 1 ঘন্টা কোনো কল টল দিও না, আমি এই সময়টা একটু ধ্যানে থাকি। মোট কথা এই ধ্যানটা হচ্ছে আপনার এই পড়াশোনার ধ্যান। ক্লাসে পার্টিসিপেট করেন। একটা জিনিসের আমার নিজের অভিজ্ঞতা আমি শেয়ার করি। সেটা হচ্ছে ধরেন আমি অনলাইনে অনেক প্রোগ্রামে অনেক কোর্স করছি, আমার অভিজ্ঞতা আছে। তো ওখানে করতে গেলে দেখছি যে এক টিচারের ভিডিও দিয়ে রাখতো, ঠিক আছে, চিন্তা করতো আজকে ভালো লাগতেছে না, আজকে ক্লাসটা করলাম না, ভিডিওটা দেখে নেব না। ভিডিওটা পরের দিন আর দেখা হয় না, বিভিন্ন যাই ঝামেলায় আর দেখা হয় না। আচ্ছা এটা দেখছি না, একবারে 2টা 3টা একবার দেখে নেব, এরকম 2টা 3টা 4টা 5টা ভিডিও জমায়ে ফেলছি। পরে পড়াশোনার একটা অনীহা চলে আসে।
এটারে বলে মানে সিকোয়েন্সি বা ধারাবাহিকতা ধইরা রাখাটা হচ্ছে মুখ্য বিষয়। তো আমাদের ক্লাসে দেখবেন যারা একবারে যত দুর্বল স্টুডেন্টই হোক, একেবারে জিরো লেভেলের, বেসিক নাই, সেই স্টুডেন্টও দেখবেন প্রতিদিন ক্লাসে লেগে থাকলে প্রতিদিন কিছু না কিছু শিখতেছে, নিজেকে কিন্তু সে আপডেট করতেছে এবং পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু আগায় যাবে। একেবারে নিশ্চিত থাকেন আগায় যাবে, এতে কোনো ডাউট নাই। ঠিক আছে? আচ্ছা, আজকে আর আমরা কিছু আলোচনা করব না, আমরা শুধু এই সব বিষয় নিয়ে কথা বলি, যেহেতু আমাদের আলোচনা হয়ে গেছে। আমাদের নর্মালি 47 ধারা থেকে আমাদের 53 ধারার টার্গেট ছিল, এই 53 ধারা পর্যন্ত একটা আলোচনা হয়ে গেছে। তো করবেন। স্যার এই প্রাপ্তির কথা যখন বলছেন আমি আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি একটু। বলেন। বলেন। আমাদের ক্লাসের সবার উদ্দেশ্যে এবং মানে সবাই যাতে অন্য সময় অন্য কোনো কখনো কারোর সাথে এই বিষয়ে আলোচনা হলেও বলতে পারে, টিচিং এর যে বিষয়টা স্যার, হুম। এই গত সেশনে যখন আপনি অসুস্থ ছিলেন হুম। তখন মোটামুটি তো সপ্তাহখানেক গ্যাপ গেছে। হুম। তো এই সুবাদে আপনি অনুমতি দেওয়াতে আমি দুই একদিন বা দুই তিন দিন এরকম আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম টুকটাক। হুম। তো তখন আমি উপলব্ধি করছি জিনিসটা যে আসলে এই লেকচার জিনিসটা আসলে কতটুকু কষ্টের। মানে একটা মানুষ যখন কথা বলে, কথা আমরা মনে করি যে আপনি এই যে কথা বলতেছেন এটা তো ইজি একটা বিষয়, হুম। 1 ঘন্টা পাস করলেন, এই তো আর কি, এটা তো সিম্পল বিষয় আপনার জন্য, এটা কিছুই না। তবে আসলে এটা কিন্তু স্যার অনেক কষ্টের একটা বিষয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনার এই ক্লাসে মোটামুটি আলোচনা করছি, দেন আমি গত ইয়ারতে আমাদের ফরিদ ভাই যে ছিল, হুম। ফরিদ ভাই তো মোটামুটি দুর্বল ছিল সড়ক পরিবহনে, উনারে নিয়ে আমি ভালো একটা সময় দিছি উনারে। তো তখন আমি বুঝতে পারছি যে আসলে এটা কতটুকু একটা কষ্টের বিষয়। আর এটা শুধু কষ্টের বিষয় এটা না যে আপনি যখন 1 ঘন্টা আপনি লেকচার দিলেন, লেকচার যে শুধু যদি লেকচার দেন তাহলে তো হয় না। আপনার স্টুডেন্টকে মানে ক্লাসে মনোযোগ দৃষ্টি দিতে আপনার বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হয়, বিভিন্ন আনন্দ দিতে হয়। শুধুমাত্র লেকচারের দিকে কিন্তু একটা টিচারের ফোকাস থাকে না। টিচার চায় যে স্টুডেন্ট যেভাবে ভালো থাকে, কিভাবে তার মনোসংযোগটা ভালো করা যায়, আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আসলে এটা অনেক কষ্টের একটা জিনিস। তা আমরা এই জিনিসটা তখনই ভালো লাগে যখন মানে স্টুডেন্টরা মনোযোগী হয়। ক্লাসে যখন সবাই মানে তাকে উপস্থিতি বেশি থাকে, সবাই যখন স্যারের কথাটা মনোযোগ সহকারে শুনে, এটাই হচ্ছে টিচারের পাওনা। এর থেকে আমি মনে করি না আর বেশি কিছু দিয়ে, পয়সা দিয়ে বা টাকা পয়সা দিয়ে টিচারের মন জয় করার মতো আর কিছুই আমি দেখি না স্যার। না, না। আমার কাছে এটাই মনে হয়েছে যে যখন টিচারের মানে স্টুডেন্ট যখন মনোযোগী হয়, এটাই হচ্ছে টিচারের সবচেয়ে বড় পাওয়াটা স্যার। তো আমি চাইবো সবাই যত সময় ক্লাস করেন এই মনোযোগটা থাকার জন্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য কেউ হুট করে মানে ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া লিভ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আগে থেকে টাইমটা ফিক্সড করে রাখবেন যে আমি 1 ঘন্টা ওইভাবেই পাস করব, মনোযোগ সহকারেই শুনবো যাতে আমার কেউ ডিস্টার্ব না করতে পারে। এটাই ছিল স্যার বলা আর কি, আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমি একটু ট্রাই করছিলাম তাই। ধন্যবাদ। জিয়া ভাই যে কথাটা বলছে আসলে মানে ধ্রুব সত্য। আপনি নিজে থেকে একদিন চেষ্টা করেন আপনার ব্যাচমেটকে, ধরেন আপনি যে জিনিসটা শিখছেন আমার ক্লাস থেকে, এই জিনিসটা তাকে শেখানোর জন্য, তাকে বোঝানোর জন্য। দেখবেন আপনার মুখ থেকে ওইটা কথা বের হয়। এরকম করার চেষ্টা করেন। আর এরকম না করলে নিজের কাছের ব্যাচমেটের সাথে, নিজের কাছের বন্ধুর সাথে যদি আপনি আইন নিয়ে কথা না বলেন, আপনার প্রমোশন হবে না। লিখে রাখেন। এই জিয়া ভাই যে আপনার এত সুন্দরভাবে গুছায় এখন বলতে পারতেছে, এটা সম্ভব একমাত্র কিন্তু উনি আরেকজনের সাথে বলার প্র্যাকটিস করছেন। তার কাছের মানুষের সাথে হোক, যার সাথেই হোক। তার জন্য এটা সম্ভব হয়েছে। তো সেই জন্য আমি সবসময় আহ, আমি না, সকল টিচারই যারা মানে যেই টিচার যত বেশি পরিশ্রমী, সেই টিচারের স্টুডেন্টরা তত বেশি উন্নতি করে। অর্থাৎ আমি এই কঠিন বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে আমি খুব সহজে জিনিসটা আপনাদের বুঝাইয়া ব্রেনে গেঁথে দিতে পারলাম, তাহলে আমি মনে করি আমি সাকসেস, আপনারাও সাকসেস। আর আমি যদি এখানে কার্পণ্যতা করি, আমার বেস্ট এফোর্টসটা না দেই, তাহলে তো আপনি এই ভালো করতে পারবেন না। তাহলে আমার অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চ বেস্ট এফোর্টস দিতে হবে। আপনাকে কিভাবে বললে আপনি জিনিসটা রিসিভ করতে পারবেন, বিভিন্ন উদাহরণের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, যেভাবে হোক আপনার মনোনিবেশ, মনোসংযোগ ধরে রেখে আপনাকে ক্লাসের মূল যেই আলোচ্য বিষয়সূচি সেটা বুঝাই দেওয়া হচ্ছে আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তো আজকের ক্লাসে আসলে শেষার্ধে এসে
আমরা একটু উন্মুক্ত আলোচনা করেছি। আপনাদের কাছ থেকে আমি সময় চেয়েই করেছি, কারণ আজকের ক্লাসে আমাদের যে টার্গেট ছিল টার্গেটটা ফিল আপ হয়েছিল। তো আমি সকলেরই সুস্থতা কামনা করে, সুস্থতা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ, সুস্থতা কামনা করি এবং সবাই যার যার ধর্ম অনুযায়ী ধর্ম পালন করবেন এবং নিজের কেরিয়ারের জন্য সময় দিবেন। এই কেরিয়ারের জন্য যদি আজকে সময় দেন, এই সময় আপনাকে আবার ব্যাক দিবে, আপনার মূল্যবান অ্যাসেট হয়ে সেটা ফিরে আসবে। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের ক্লাসের সমাপ্তি এখানেই ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।